Hello students, today our topic is The Bait, written by Anton Chekhov. Class 12, The Bait. It was a dark autumn night. এটা ছিল একটা শরৎকালের অন্ধকার রাত্রি। The old banker was walking up and down his study and remembering how 15 years before he had given a party one autumn evening. তো এখানে বেট কথার অর্থ হচ্ছে একটা বাজি। তো দুটো লোকের মধ্যে একটা বেট হয়, তো কি বেট হয়, কি নিয়ে হয়, সেটা নিয়েই এই স্টোরিটা। তো বলছে কি, ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট, এটা ছিল একটা অন্ধকার রাত্রি শরৎকালে। ওল্ড ব্যাংকার মানে একজন বৃদ্ধ ব্যাংকার, যে কিনা একটা ব্যাংকের মালিক ছিলেন, তিনি হাঁটা চলা করছিলেন তার স্টাডি রুমে মানে তার পড়ার ঘরে, এবং মনে করছিলেন যে কিভাবে 15 ইয়ার্স বিফোর মানে 15 বছর আগে তিনি একটা পার্টি দিয়েছিলেন একটা শরৎকালের সন্ধেবেলায়। তাহলে 15 বছর আগেকারের একটা ঘটনা এই বৃদ্ধ ব্যাংকার লোকটা মনে করছেন। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেই পার্টিতে অনেক চালাক লোক উপস্থিত ছিলেন। দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং তাদের মধ্যে যে কথোপকথন চলছিল সেটাও খুব ইন্টারেস্টিং, মানে আগ্রহজনক কিছু কথাবার্তা। Among other things, they had talked of capital punishment. তো এই সমস্ত কথোপকথন বা আলোচনার মধ্যে একটা এদের টপিক ছিল সেই দিন, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, মানে মৃত্যুদণ্ড নিয়ে একটা আলোচনা চলছিল সেই পার্টিতে ওই লোকগুলোর মধ্যে। The majority of the guests, among whom were many journalists and intellectual men. পার্টিতে যে গেস্ট বা অতিথিরা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগই ছিলেন জার্নালিস্ট মানে সাংবাদিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন মানে বুদ্ধিদীপ্ত মানুষ। ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, যারা মোটেই অ্যাপ্রুভ করেনি মানে মেনে নেয়নি মৃত্যুদণ্ডের যে ব্যাপারটা, মানে মৃত্যুদণ্ডের যে শাস্তি, এইটাকে অনেকেই ডিসঅ্যাপ্রুভ করেছিলেন, মেনে নেননি। দে কনসিডার দ্যাট form of punishment out of date, immoral and unsuitable for Christian state. এরা বলেছিলেন, এই জার্নালিস্ট এবং বুদ্ধিদীপ্ত মানুষেরা, যে এই যে মৃত্যুদণ্ডের রূপে যে শাস্তিটা দেওয়া হয়, দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট মানে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড, এটা আউট অফ ডেট মানে পুরানো হয়ে গেছে, সেকেলে। ইমমরাল মানে এটা নীতির বিরুদ্ধে, অনৈতিক। অ্যান্ড আনসুইটেবল, এটা সুইটেবল নয় এই খ্রিস্টিয়ান রাষ্ট্রের জন্য। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. সেই পার্টিতেই কিছু লোকেরা মতামত দিয়েছিলেন যে মৃত্যুদণ্ডের শাস্তির বদলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া উচিত। I don't agree with you, said their host, the banker. এবার এই পার্টি যে রেখেছিলেন, যে হোস্ট আর কি, ব্যাংকার, তিনি এই মতামতের সাথে রাজি হননি। মানে তিনি লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ডের যে শাস্তি, এটার থেকে ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ডের শাস্তিটাকে বেশি মান্যতা দিয়েছিলেন ব্যাংকার। তাই এই সমস্ত লোকগুলোর মতামতের সাথে কি বলছেন, যে আমি এই মতামতে রাজি নই। I have not tried either the death penalty or imprisonment for life, but if one may judge a priori, the death penalty is more moral and more human than imprisonment for life. ব্যাংকার কি বলছেন, যদিও আমি কখনো চেষ্টা করে দেখিনি যে যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড কোনটা বেশি ভালো হবে বা কোনটা বেশি খারাপ হবে, তবুও যদি যুক্তি দিয়ে বিচার করা যায়, তাহলে আমি বলবো যে মৃত্যুদণ্ডই হচ্ছে বেশি নৈতিক এবং বেশি মানবিক, মোর হিউম্যান মানে বেশি মানবিক, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের তুলনায়। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। এবার কেন ব্যাংকার মৃত্যুদণ্ডকে বেশি গুরুত্ব দিয়েছেন, বেশি মান্যতা দিয়েছেন? কারণ তিনি বলছেন যে মৃত্যুদণ্ড একটা মানুষকে তৎক্ষণাৎ মেরে ফেলে, কিন্তু তাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় তাহলে এটা তাকে ধীরে ধীরে মারে। Which executioner is the more human, he who kills you in a few minutes or he who drags the life out of you in the course of many years? এক্সিকিউশনার মানে যে শাস্তি দেয়, তো
কোন এক্সিকিউশনার যে শাস্তি দেয় কোন লোকটা বেশি মানবিক, যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলবে আর নাকি যে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তোমাকে তিলে তিলে মারবে, প্রত্যেক বছর একটু একটু করে মারবে। তাহলে কোন এক্সিকিউশনার মানে কোন লোকটা যে শাস্তি দেয়, এই দণ্ড দেয়, কে বেশি মানবিক? বোথ আর ইকুয়ালি ইমমরাল, অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট। তখন একজন গেস্ট বলে উঠলেন, একজন অতিথি বলে উঠলেন ওই পার্টিতে, যে দুটো শাস্তি নীতির বিরুদ্ধে মানে অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ। কারণ এই দুটোরই একই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে মানুষের জীবন নিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র তো আর কোনো ভগবান নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট কান্ট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু। রাষ্ট্র ভগবান নয়, কারণ এটা যেমন মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে না, তেমনি এর মানুষের জীবন নিয়ে নেওয়ারও কোনো অধিকার নেই। এটা কিছু কিছু গেস্ট বলেছেন, মন্তব্য দিয়েছেন যে দুটোই ইমমরাল, দুটোই নীতির বিরুদ্ধে, কারণ দুটোই মানুষের প্রাণ নিয়ে নেয়। Among the guests was a young lawyer, a young man of 25. When he was asked his opinion, he said the death sentence and the life sentence are equally immoral. তো সেই পার্টিতে আসা গেস্টদের মধ্যে একটা ইয়াং লয়ার ছিল, একটা আইনজীবী, যে একটা ইয়াং লোক ছিল এবং তার বয়স ছিল 25-এর মতো। 25 মানে 25 বছর বয়স। যখন তাকে তার মতামত জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে আমার কাছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমানভাবে অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড imprisonment ফর লাইফ, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। কিন্তু যদি তবুও আমাকে চয়েস করতে বলা হয় যে মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে আমি অবশ্যই চয়েস করব সেকেন্ড, মানে যাবজ্জীবন কারাদণ্ডটাই ভালো। আইনজীবীটা বলছে, লয়ারটা বলছে, টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। তিনি কেন এই সেকেন্ডটাকে বেছে নিয়েছেন? তিনি যাবজ্জীবন কারাদণ্ডকে এই কারণে বেছে নিয়েছেন যে এতে মানুষ যাই হোক বেঁচে তো থাকবে, একদম না বেঁচে থাকার থেকে যা হোক করে বেঁচে থাকাটা বেশি ভালো, এই লয়ার মনে করেন। আর লাইভলি ডিসকাশন অ্যারোজ, এইভাবে একটা সিরিয়াস ডিসকাস ওদের মধ্যে শুরু হয়েছিল গেস্টদের মধ্যে, পার্টিতে। The banker, who was younger and more nervous in those days, was suddenly carried away by the excitement. যে ব্যাংকার মানে যে পার্টিটা দিয়েছিলেন আর কি, তো তিনিও তখন ইয়াং ছিলেন, 15 বছর আগেকারের কথা বলছেন, তার মানে তখন তিনি ইয়াং ছিলেন এবং নার্ভাস ছিলেন এই সমস্ত দিনগুলোতে, এবং একটু একটু জিনিসেই তিনি অনেক বেশি উত্তেজিত হয়ে পড়তেন তখন, যখন ইয়াং ছিলেন। হি স্ট্রাক দ্য টেবিল, লয়ারের এই কথা শুনে তিনি টেবিলে আঘাত করেন উইথ হিজ ফিস্ট, তার হাতের মুষ্টি দিয়ে, মানে টেবিলে একটা সজোরে ঘুষি মারেন। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, এবং সেই ইয়াং লোক মানে লয়ারের উপরে চিৎকার করে ওঠেন, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 million ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। আমি আপনার কাছে 20 লক্ষ টাকা বাজি রাখতে পারি যদি আপনি 5 বছর একা বন্দি দশায় কাটাতে পারেন। 5 বছর। If you mean that in earnest, said the young man, I will take the bet. But I would stay not 5 but 15 years. তখন ওই লয়ারটাও বলে ওঠে যে ঠিক আছে, যদি আপনার এটাই বলার মানে হয়, তাহলে আমিও বাজিটা গ্রহণ করলাম, আমিও বেটটা অ্যাকসেপ্ট করলাম যে ঠিক আছে, আমি 5 বছরের জন্য নয়, আমি 15 বছরের জন্য বন্দি দশায় একা কাটিয়ে দেখাবো। 15, done, cried the banker. Gentlemen, I stake 2 million. 15 বছর, ডান, ঠিক আছে, ব্যাংকার চিৎকার করে উঠলেন, জেন্টলম্যান, ঠিক আছে, আমি 20 লক্ষ টাকা বাজি রাখলাম। এগ্রিড। ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়াং ম্যান। তখন ইয়াং লয়ারটা বলে উঠলো যে ঠিক আছে, রাজি, আপনি তাহলে আপনার লক্ষ টাকা বাজি রাখলেন আর আমি আমার স্বাধীনতা বাজি রাখলাম। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। আর এইভাবে একটা বন্য প্রকৃতির, সেন্সলেস মানে যার কোনো মানে হয় না, এরকম একটা বেট, এরকম একটা বাজি চলল, অ্যাকসেপ্ট করা হলো। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকর্নিং ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। ব্যাংকার ছিল তখন স্পয়েলড মানে একজন নষ্ট প্রকৃতির মানুষ,
অ্যান্ড ফ্রিভোলাস মানে খামখেয়ালি, উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকর্নিং, যে তার লক্ষ টাকা বাজি রাখলো, অ্যান্ড ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। আর এরকম একটা বাজি রেখে তখন খুব খুশিও হয়েছিল ব্যাংকার। কেন খুশি হয়েছিল? কারণ ব্যাংকার মনে মনেই করছিল যে লক্ষ টাকা তো ব্যাংকার বাজি রেখেছে ঠিকই, কিন্তু এই ইয়াং লয়ারটা কখনোই একা কাটাতে পারবে না বন্দি দশায়। সেই কারণে আনন্দিত হচ্ছিল ব্যাংকার তখন এই বাজিতে। স্পয়েলড কথার অর্থ হচ্ছে নষ্ট ব্যক্তি, মানে যে প্রথম থেকে সব কিছু পেয়ে যায়, তার একটু একটুতে মাথা গরম হয়ে যায়, একটু একটুতে মাথা বিগড়ে যায়। তো এরকমই ব্যাংকার ছিলেন এবং একটু ফ্রিভোলাস ছিলেন, খামখেয়ালি প্রকৃতির মানুষ, একটু একটুতেই উত্তেজিত হয়ে পড়তেন। At supper, he made fun of the young man and said, "Think better of it, young man, while there is still time." যখন ওদের যে ভোজন, রাতের ভোজন করার সময় হলো, তখন তিনি ইয়াং লোকটার উপরে হাসি ঠাট্টা করে বললেন বা মজা করে বললেন, আপনি একবার ভেবে নিন এই বিষয়ে ভালো করে। ইয়াং লোক মানে লয়ারটাকে বলছে কে? ব্যাংকার। কারণ এখনো টাইম রয়েছে। To me, 2 million is trifle, but you are losing 3 or 4 of the best years of your life. কারণ আমার কাছে 20 লক্ষ টাকা একটা তুচ্ছ জিনিস, কিন্তু আপনি আপনার জীবনের 4-5 বছর হারিয়ে ফেলতে চলেছেন। ট্রিফল মানে তুচ্ছ জিনিস। আই সে 3 or 4 বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার। আমি 3-4 বছরের কথাই বললাম, কারণ আপনি এর থেকে বেশি সময় কাটাতে পারবেন না। Don't forget either, you unhappy man, that voluntary confinement is a great deal harder to bear than compulsory. ব্যাংকার আরও বলছে সেই লয়ারটাকে যে আপনি এটা ভুলে যাবেন না, আপনি একজন বেচারা মানুষ, আনহ্যাপি ম্যান মানে আপনি এখন একজন বেচারা লোক, যে ইচ্ছাকৃতভাবে বন্দি দশায় সময় কাটানো বা জীবন কাটানো অনেক বেশি শক্ত বা কঠিন। যে বন্দি দশায় কাটাতে হয় মানুষকে শাস্তি পেলে, কেউ যদি শাস্তি পায় বন্দি দশায় কাটানোর, তখন তার থেকে বেশি কঠিন নিজে ইচ্ছাকৃতভাবে বন্দি দশায় থাকা। ভলিউন্টারি মানে ইচ্ছাকৃতভাবে, আর কনফাইনমেন্ট মানে বন্দি দশা, আর কম্পালসারি মানে হচ্ছে শাস্তির মাধ্যমে বন্দি দশা পাওয়া বা বন্দি দশায় থাকা। তো শাস্তির মাধ্যমে বন্দি দশায় কাটানোর থেকে নিজের ইচ্ছায় বন্দি দশায় কাটানোটা অনেক বেশি হার্ডার বা শক্ত জিনিস। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. আপনি যখনই বেরিয়ে আসতে চাইবেন জেল থেকে বা সেই বন্দি দশা থেকে স্বাধীনতার জন্য, কিন্তু বেরিয়ে আসতে পারবেন না, তখনই সেই আপনার চিন্তাটা এই যে আপনার জেলে থাকাটাকে পয়জন করে তুলবে, মানে বিষিয়ে তুলবে। মানে আপনি বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারবেন না। আই এম সরি ফর ইউ, আমার আপনার কথা ভেবে দুঃখ বোধ হচ্ছে। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ। আর এখন যে ব্যাংকার এই 15 বছর আগেকারের কথা মনে করছেন, তার স্টাডি রুমে পায়চারি করতে করতে একবার সামনের দিকে হাঁটছেন, একবার পিছনের দিকে হাঁটছেন, যে এরকমভাবে তিনি পায়চারি করছেন এবং মনে করছেন যে এই 15 বছর আগেকারের তাদের দুজনের মধ্যে কি বাজি হয়েছিল, কি বেট হয়েছিল তার মধ্যে আর লয়ারের মধ্যে। এবং মনে করতে করতে আস্কড হিমসেলফ মানে নিজেই নিজেকে জিজ্ঞাসা করছেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট। এই যে আমরা বেট বা বাজিটা রেখেছিলাম, এর উদ্দেশ্যটা কি ছিল? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 million? এতে ভালোই বা কি হলো যে একটা লোক তার জীবনের 15টা বছর হারিয়ে ফেললো এবং আমার 20 লক্ষ টাকা আমি ছুঁড়ে ফেলতে চলেছি। ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? এই বাজিটা বা এই বেটটা কি প্রমাণ করতে পারবে যে মৃত্যুদণ্ড ভালো নাকি খারাপ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির তুলনায়? নো, না। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। এটা ছিল সবটাই একটা নির্বোধের মতো কাজ এবং মিনিংলেস, অর্থহীন, যার কোনো অর্থই ছিল না। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ আ প্যাম্পার্ড ম্যান। এটা ছিল আমার মতো একটা লোকের খামখেয়ালিপনা। অ্যান্ড অন দিস পার্ট সিম্পল গ্রিড ফর মানি অন হিজ পার্ট। এবং সেই যে লোকটা মানে লয়ারটা, সে যে ওই বাজিটা রেখেছিল, কারণ তার তখন টাকার লোভ ছিল, 20 লক্ষ টাকার লোভ। আর ব্যাংকার যে বাজিটা রেখেছিল তার ছিল এটা ক্যাপ্রেস মানে খামখেয়ালিপনা। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং। তারপরে তার আরও মনে পড়লো ব্যাংকারের
যে 15 বছর আগে সেই দিন সন্ধেবেলায় আরো কি হলো, তারপর মানে বাজিটা যে অ্যাকসেপ্ট করা হলো তারপরে আরো কি কি হলো সেই সব তিনি মনে করছিলেন। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ইয়ং ম্যান should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. এটা ঠিক করা হলো যে ইয়াং লোক এতগুলো বছর কাটাবেন বন্দি দশায় কড়া নজরদারির মধ্যে ব্যাংকারেরই গার্ডেনে একটা লজের মধ্যে একটা ঘরের মধ্যে বন্দি দশায় কাটাবেন এতগুলো বছর মানে 15 বছর। স্ট্রিক্ট সুপারভিশন মানে কড়া নজরদারিতে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 years he should not be free to cross the threshold of the lodge, to see human beings, to hear the human voice, or to receive letters and newspaper. আর এটাও ঠিক করা হলো যে 15 বছর ধরে তাকে ছাড়া হবে না, তিনি এই লজের গণ্ডিও পেরোতে পারবেন না। টু সি দ্য হিউম্যান বিংস, তিনি কখনো মানুষজন এই 15 বছর ধরে দেখতে পাবেন না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, তিনি মানুষজনের আওয়াজ শুনতে পাবেন না। তিনি কোনো রকম চিঠিপত্র পাবেন না, কোনো রকম নিউজ পেপারও পাবেন না, খবরাখবর পাবেন না। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু তাকে অ্যালাউ করা হলো, অনুমতি দেওয়া হলো যে সে একটা তার সাথে সঙ্গীতের বাদ্যযন্ত্র রাখতে পারে গান টান করার জন্য বা পিয়ানো বাজাবার জন্য। অ্যান্ড বুকস, বই পড়তে পারে। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, চিঠি লিখে জানাতে পারে যে তার কি চাই। অ্যান্ড টু ড্রিঙ্ক ওয়াইন, সে ওয়াইন ড্রিঙ্ক করতে পারে। অ্যান্ড টু স্মোক, সে স্মোকিংও করতে পারে। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, দ্য অনলি রিলেশন হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড ওয়্যার বাই আ লিটল উইন্ডো মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট। আর এই সমস্ত জিনিসপত্রের জন্য একটা ছোট মতো জানলা থাকবে সেই লজের মধ্যে, যে জানলা দিয়ে তিনি চিঠি লিখে জানাবেন যে তার কোন জিনিসটা চাই। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, তার সে সব কিছুই পেতে পারে তার যা কিছু চাই। বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন। বই, মিউজিক মানে গান করার জিনিস, বাদ্যযন্ত্র, ওয়াইন এবং আরও যা কিছু, ইন এনি কোয়ান্টিটি, যা পরিমাণে তিনি চাইবেন সেটা হি ডিজায়ার্ড, তার ইচ্ছে মতো তিনি সেগুলোই পাবেন। বাই রাইটিং অ্যান্ড অর্ডার, তাকে শুধু লিখে অর্ডারটা করতে হবে আর ওই জানলাতেই লিখে রাখতে হবে। বাট কুড রিসিভ দেম অনলি থ্রু দ্য উইন্ডো, আর সেই জিনিসগুলো সে পাবে ওই জানলার মাধ্যমেই। The agreement provided for every detail and every trifle that would make his imprisonment strictly solitary. এইভাবে একটা চুক্তি করা হলো দুই পক্ষের মধ্যে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে, যে তার বন্দিদশায় একা থাকা অবস্থায় সে কি করতে পারবে কি করতে পারবে না, এভরি ট্রিফল মানে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আলোচনা করা হলো। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, এবং এটা ঠিক করা হলো যে তাকে এক্স্যাক্টলি 15 বছর থাকতে হবে ওই বন্দিদশায়। বিগিনিং ফ্রম 12 o'clock November 14, 1870 and ending at 12 o'clock of November 14, 1885. তার বন্দিদশা শুরু হবে 1870 সালের 14ই নভেম্বর 12টা থেকে 1885 সালের 14ই নভেম্বর 12টা পর্যন্ত। The slightest attempt on his part to break the condition, if only 2 minutes before the end, released the banker from the obligation to pay him 2 million. বলছে যদি তিনি কোনো রকম শর্ত ভঙ্গ করেন বা ভেঙে ফেলেন 2 মিনিট আগে পর্যন্ত, 15 বছর পূর্ণ হওয়ার 2 মিনিট আগে পর্যন্ত যদি তিনি কোনো শর্ত ভেঙে ফেলেন, তাহলে ব্যাংকার বাধ্য হবেন না তাকে 20 লক্ষ টাকা দিতে। For the first year of his confinement, as far as one could judge from his brief notes, the prisoner suffered severely from loneliness and depression. তার বন্দিদশার প্রথম জীবনে তার সংক্ষিপ্ত নোটস থেকে একজন কেউ জাজ করতে পারে বা বিচার করতে পারে যে এই যে প্রিজনার, এবারে ওই লয়ারটাকে প্রিজনার বলা হচ্ছে। প্রিজনার মানে যে জেলে বন্দি থাকে, কয়েদি। তো লয়ারটাকে এবারে প্রিজনার বলা হচ্ছে। তো প্রিজনার সাফার করেছিল, সহ্য করেছিল। কি সহ্য করেছিল? প্রথম 1 বছর লনলিনেস মানে একাকিত্বে ভুগছিল, অ্যান্ড ডিপ্রেশন মানে মানসিক চিন্তাগ্রস্ত ছিল। দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো could be heard continually day and night from his lodge. পিয়ানোর আওয়াজ শুনতে পাওয়া যেত অনবরত দিনের বেলাও রাত্রিবেলাও তার লজ থেকে। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, তবে সে বারণ করে দিয়েছিল ড্রিঙ্ক করবে না ওয়াইন, এবং স্মোকিংও করবে না, টোবাকো নেবে না। টোবাকো মানে তাম্বাকু। Wine, he wrote, excites and desires are the worst foes of the prisoner. তিনি বলেছিলেন কি, এই যে ওয়াইন, মদ,
এটা মানুষের উত্তেজনাকে, ইচ্ছাকে আরো বাড়িয়ে তোলে। আর এই ইচ্ছা জেলে থাকা কয়েদির পক্ষে খুব খারাপ জিনিস, একটা শত্রু বলা চলে। ফোর্স মানে শত্রু, এই ইচ্ছাটা। অ্যান্ড বিসাইডস নাথিং কুড বি মোর ড্রিয়ারি দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান। আর এর থেকে বেশি খারাপ কিছু হতে পারে না যে জেলে বন্দি থাকা অবস্থায় কেউ ড্রিঙ্ক করবে ওয়াইন এবং তার ইচ্ছে মতো তার সামনে কাউকে পাবে না। মানে তিনি মনে করেন যে এই যে ওয়াইন ড্রিঙ্ক করা হয়, সবাইকে অনেকজন মিলে সঙ্গে করে ওয়াইন ড্রিঙ্ক করা হয়, তবে তার সাথে যেহেতু কেউ নেই তাই তিনি ওয়াইন চান না। যে তিনি ড্রিঙ্ক করবেন আর সামনে কাউকে দেখতেই পাবেন না, এটা অনেক বেশি ভয়ঙ্কর জেলে থাকা অবস্থায়, তাই তিনি ওয়াইন বারণ করে দিয়েছিলেন। অ্যান্ড টোবাকো স্পয়েল দ্য এয়ার অফ হিস রুম। আর তাম্বাকু তার রুমের বাতাসকে নষ্ট করে দেবে, সেই জন্য তিনি তাম্বাকু বা স্মোকিং করবেন না বলেছিলেন। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস ইজ সেন্ট ফর ওয়্যার প্রিন্সিপালি অফ আ লাইট ক্যারেক্টার। প্রথম বছরে তাকে যে বইগুলো পাঠানো হয়েছিল সেটা সম্ভবত তাতে হালকা বা লাইট কিছু ক্যারেক্টার ছিল, বই চরিত্র ছিল। নোভেলস পাঠানো হতো তাকে উইথ আ কমপ্লিকেটেড লাভ প্লট, যে নোভেলসে খুব জটিল লাভ স্টোরি থাকতো, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, কিছু আবেগপ্রবণ গল্প থাকতো এবং কিছু বেশ ফ্যান্টাস্টিক গল্প থাকতো। এরকম কিছু নোভেল পাঠানো হতো তাকে পড়বার জন্য। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ। সেকেন্ড ইয়ারে তার লজ থেকে পিয়ানোর আওয়াজ শুনতে পাওয়া যেত না, যেটা ফার্স্ট ইয়ারে পাওয়া যেত। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স। এবং প্রিজনার শুধুমাত্র ক্লাসিক কিছু বই পড়তে চাইতেন। ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ অডিবেল এগেন। ফিফথ ইয়ারে তো এইভাবেই থার্ড ফোর্থ ইয়ারও কেটে গিয়েছিল হয়তো, তারপরে ফিফথ ইয়ারের কথা বলেছে। ফিফথ ইয়ারে তার রুম থেকে বা তার লজ থেকে আবার মিউজিক বা গান শুনতে পাওয়া যেত। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন। এবং ফিফথ ইয়ারে প্রিজনার আবার ওয়াইন চাইছিলেন। দোজ হু ওয়াজড, কিন্তু তিনি ফার্স্ট ইয়ারে ওয়াইন বারণ করে দিয়েছিলেন, কিন্তু ফিফথ ইয়ারে বলছে কি তিনি ওয়াইন চেয়েছিলেন। Those who watched him through the window said that all that year he spent doing nothing but eating and drinking and lying on his bed. যারা তাকে জানলা থেকে নজর রাখতো তারা বলতো যে এই ফিফথ ইয়ারে তিনি শুধু ড্রিঙ্ক করতেন, খেতেন, ওর অন্য কিছুই করতেন না। ড্রিঙ্ক করতেন, খেতেন, বেডে শুয়ে থাকতেন। ফ্রিকোয়েন্টলি ইয়র্নিং, বারবার হাই তুলতেন, অ্যান্ড টকিং অ্যাংরিলি টু হিমসেলফ, এবং নিজেই নিজেকে রাগের সাথে কিছু একটা বলতেন। হি ডিড নট রিড বুকস, তিনি বই পড়তেন না এই বছরে। সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, কোনো সময় তিনি রাত্রেবেলা বসে পড়তেন লেখবার জন্য। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং অ্যান্ড ইন দ্য মর্নিং টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন। তিনি এইভাবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন কিছু লিখে, এবং সকালবেলায় সেই লেখা কাগজগুলো আবার নিজেই ছিঁড়ে ফেলে দিতেন। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, একাধিকবার তাকে শুনতে পাওয়া গেছে কান্নাকাটি করতে।